আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের প্রধান পদে, প্রধান উপদেষ্টা পদে কিংবা ত্রাতার পদে, এমন কোনো পদে যে পদে ধরুন সামনে থাকবেন কোনো একজন সামরিক কর্মকর্তা কিন্তু পেছনে থাকবেন একজন সিভিলিয়ান যিনি কিনা দেশে বিদেশে গ্রহণযোগ্য হবেন একেবারে মুহূর্তের মধ্যে, এমন কোনো মুখ আর রক্ষা পায়নি 2024-এর 5ই আগস্টের পর ইউনূসের 2 বছর শাসনামলে। কাজেই নতুন মুখ তৈরি করা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন কাদেরকে প্রস্তুত রাখবে, তাদের এত বড় বাহিনী যে ধ্বংস হয়ে গেল, এই হিসাবগুলো যারা মেলান তারা নিশ্চিতভাবেই আইরিন খানের বাংলাদেশের একটি দায়িত্ব নেওয়া এ সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বড় ধরনের রদবদল হয়েছে সেটা বাংলাদেশের প্রায় সকল সংবাদ মাধ্যমেই শিরোনাম হয়েছে। সেই ইউনূস আমল থেকেই যেটা চলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন পররাষ্ট্র উপদেষ্টা বসে আছেন, তারপর আবার প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পরিচয়ে কিংবা নানা দেশ দ্বারা প্রেসক্রিপশনের শিকার হয়ে সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায়, মন্ত্রী পদমর্যাদায় নতুন নতুন পদ সৃষ্টি করে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে এবং কে যে মন্ত্রণালয়টা চালাচ্ছেন সেটা শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা যারা কূটনীতিক তারা একেবারেই বুঝতে পারছেন না। সে পরিস্থিতিটার তেমন কোনো উন্নতি বিএনপি আমলে এসেও হয়নি। কূটনীতিকদের কাছে কূটনৈতিক কার্যকলাপ পরিচালনার সরকারি কাজটা এখনো ফেরত যায়নি। সেই উদ্বেগ নিয়েও কোনো সংবাদ মাধ্যম খবর ছাপা শুরু করেছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদলের মধ্যে যেসব খবর আছে, কোথায় কার পোস্টিং হচ্ছে, কে কে কোন পোস্টিং থেকে অন্য কোথাও চলে যাচ্ছেন, এসব বদলি কিংবা কার কোথায় এখন পদায়ন হচ্ছে সেসব নিয়ে যে খবর, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খবরটিকে সত্যিকার অর্থেই কিছুতেই মনোযোগের কেন্দ্র থেকে চলে যেতে দেওয়া উচিত হবে না। সেটা হচ্ছে আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পেতে যাচ্ছেন। আইরিন খান অত্যন্ত যোগ্য একজন মানুষ এবং তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন 2001 থেকে 2009 পর্যন্ত। প্রথম এশীয়, প্রথম নারী, প্রথম মুসলিম হিসেবে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটিতে তিনি মহাসচিব পদে নিযুক্ত হওয়ার পরেই আমরা তাকে সবাই চিনেছিলাম বটে, কিন্তু তারও আগে 20 বছরের মতো জাতিসংঘে তার ক্যারিয়ার ছিল এবং এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্যারিয়ারের পরেও কিন্তু বাংলাদেশেও তিনি ওই যে ডেইলি স্টার, ব্র্যাক এসব প্রতিষ্ঠানের বোর্ডে আছেন, কোথাও কোথাও উপদেষ্টা হিসাবে নানা সময়ে কাজ করেছেন বটে, কিন্তু মূলত তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হয়েই বড় বড় জায়গায় কাজ করে আসছেন এবং এখনো যখন তিনি বাংলাদেশে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তখনও তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রিপোর্টার হিসেবে কিন্তু গত কয়েক বছর ধরে কাজ করছিলেন। এহেন আইরিন খান হঠাৎ যে একজন আন্তর্জাতিক ক্যারেক্টার, যিনি আন্তর্জাতিক চরিত্র, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, মানবাধিকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালনার এই পরিসরে এমন একজন ব্যক্তি হঠাৎ করে যে শতভাগ বাংলাদেশি হয়ে উঠলেন এবং শতভাগ বাংলাদেশি হয়ে উঠে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন জাতিসংঘে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। অনেক সংবাদ মাধ্যমে তার এই নিয়োগের খবরের সাথে লিখছে যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমানের আপন চাচাতো বোন। আইরিন খানেরও কিন্তু পুরো নাম হচ্ছে আইরিন জুবায়দা খান, কারণ জুবায়দা রহমান আর আইরিন জুবায়দা খান দুজনেরই দাদির নাম ছিল জুবায়দা। আপন চাচাতো বোন বলে এই আইরিন খান এই চাকরি পেয়েছেন কিংবা আইরিন খানের যোগ্যতা তাতে কম পড়ে গেছে সেটা বলবার কোনো উপায় নাই, কারণ আইরিন খানের মতো আন্তর্জাতিক পরিসরে বড় হওয়া 1956 সালে তিনি জন্মেছেন বলে দেখলাম উইকিপিডিয়া, এবং সেখানেই লেখা আছে যে পাকিস্তান আমলে
বলেই পূর্ব পাকিস্তানের বিত্তবান পরিবারে বেড়ে ওঠা আইরিন খান পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যান এবং সেখানে তারপরে তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়েছেন, তারপর সেখান থেকে হার্ভার্ডে গিয়ে পড়ালেখা করেছেন এবং কখনো বাংলাদেশে তার পেশা জীবনের কিছুমাত্র সময় তিনি ব্যয় করেন নাই। মানে তিনি একজন আন্তর্জাতিক পরিসরে বড় হওয়া, বেড়ে ওঠা মানুষ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেও তিনি যখন চাকরি পেয়েছেন, মানে মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন, তখনও কিন্তু তিনি প্রথম এশীয় হিসেবে পরিচিত হয়েছেন এবং সর্বত্র লেখা আছে তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি। এহেন আইরিন খান যে হঠাৎ করে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হতে জাতিসংঘে যেতে রাজি হয়েছে, সেটাই বরং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। মানে ঠিক কোন পরিস্থিতিতে, কাদের পরামর্শে, কারা উদ্বুদ্ধ করলেন, কারা অনুপ্রাণিত করলেন আইরিন খানকে বাংলাদেশের এমন একটা পদ নিতে। আইরিন খানরা সাধারণত বাংলাদেশের কোনো জল, কাদা, মাটি, ঝড় এ ধরনের কোনো কিছু গায়ে মাখেন না, সারা পৃথিবী জুড়ে একটা আন্তর্জাতিক জীবন যাপন করেন। এহেন বিএনপি সরকারের এমন একটা দায়িত্ব কি তিনি তাহলে শুধুই তারেক রহমান, তার বোন জামাই, তিনি বলেছেন বলেই নিয়ে নিলেন, নাকি সত্যিকার অর্থেই ভাববার কারণ আছে যে সত্যি তো 2024-এর 5ই আগস্টের পর ইউনূস সরকার গঠিত হয়ে যাওয়ার পর দেখেন একটা বিরাট অংশের সুশীল সমাজের প্রতিনিধিদেরকে যে তৈরি করেছিল মার্কিন ডিপ স্টেট বলুন, আন্তর্জাতিক পক্ষগুলো বলুন, যারা বাংলাদেশে সংস্কারের কথা বলতেন, যারা বাংলাদেশটাকে বদলে ফেলার কথা বলতেন, বাংলাদেশের যে রাজনীতি, সমাজ কিচ্ছু ভালোভাবে চলছে না, সব যে পাল্টে ফেলতে হবে, এই যে বদলে যাও, বদলে দাও, এই স্লোগান যারা তুলতেন, এমনকি মতিউর রহমান মাহফুজ আনাম, তারা প্রত্যেকেই তো, তাদের একটা বিরাট অংশ তো আসলে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছেন। আসিফ নজরুল, রিজওয়ানা হাসান থেকে বদিউল আলম মজুমদার কিংবা দেবপ্রিয় ভট্টাচার্য, আপনি যার নামই মনে করবেন বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে, কিংবা একেবারে আমেরিকার ভেতরে পেলে পুষে দশকের পর দশক ধরে যে আলী রিয়াজকে তৈরি করেছে আমেরিকা, সেই আলী রিয়াজও তো বাংলাদেশে এসে ঐকমত্য কমিশন চালিয়ে এখন এমন প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন যে এদের আর বাংলাদেশ মুখ হওয়ার সুযোগ নেই। তাহলে এখন তো আবারও নতুন কিছু ঘটে গেলে, আরব বসন্তের কথা বারবার মনে করাই, আরব বসন্তের পর যখন বিদেশি পক্ষগুলোর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে যখন দীর্ঘ সময়ের শাসনগুলোর অবসান ঘটেছে আরবের বিভিন্ন দেশে, এর পরপর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচিত সরকার কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই বা থাকে নাই। এরপর অনেক ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ মতো একজন কাউকে, কোথাও মিশরের সিসিকে, কিংবা যদি আফগানিস্তানের কথা ভাবেন, আরব বসন্তের কথাটা বাদ রেখে, সেখানে দেখবেন যে এমন ব্যক্তিকে বসানো হয়েছে, হামিদ কারজাই, যিনি কোথা থেকে উড়ে এসে কোথা থেকে জুড়ে বসলেন সেটা আফগানিস্তানের সাধারণ জনগণের কেউ বুঝতে পারে নাই, কিন্তু তিনি তৈরি হচ্ছিলেন অন্য কোথাও। তো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে, গত কয়েক দশক ধরে যে বাহিনীকে তৈরি করেছিল বাংলাদেশে, সেই বাহিনীর বেশিরভাগ মুখ এমন প্রশ্নবিদ্ধ হয়েছেন যে তাদেরকে আর কখনোই বাংলাদেশের প্রধান পদে, প্রধান উপদেষ্টা পদে, কিংবা ত্রাতার পদে, কিংবা এমন কোনো পদে, যে পদে ধরুন সামনে থাকবেন কোনো একজন সামরিক কর্মকর্তা, কিন্তু পেছনে থাকবেন একজন সিভিলিয়ান, যিনি কিনা দেশে বিদেশে গ্রহণযোগ্য হবেন একেবারে মুহূর্তের মধ্যে, এমন কোনো মুখ আর রক্ষা পায়নি 2024-এর 5ই আগস্টের পর ইউনূসের 2 বছর শাসনামলে। কাজেই নতুন মুখ তৈরি করা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন কাদেরকে প্রস্তুত রাখবে, তাদের এত বড় বাহিনী যে ধ্বংস হয়ে গেল, এই হিসাবগুলো যারা মেলান, তারা নিশ্চিতভাবেই আইরিন খানের বাংলাদেশের একটি দায়িত্ব নেওয়া এ সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হবে। কারণ আইরিন খানের মতো আন্তর্জাতিক পরিসরে চাকুরি করা, এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলেই নিশ্চয়ই এত দীর্ঘ সময় ধরে তিনি জাতিসংঘ সিস্টেমে নানা রকম উচ্চ পদে টিকে থাকতে পেরেছেন, সেই ব্যক্তি যে
তারেক রহমানের কথায় পারিবারিক অনুরোধে কিংবা বিএনপি ঘনিষ্ঠ হওয়ার কারণেই শুধুমাত্র এই পদটি নিয়ে নেন নাই, সেটা তাই একরকম নিশ্চিতভাবে বলা যায়। এবং সেটাই এ কারণে এ দফার বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এমন একটা সময়ে যখন খলিলুর রহমান, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়োগ এই হিসেবে বিবেচিত হচ্ছিলেন মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তিটা করে ফেলার পর, এবং বিএনপির সকলকে বিস্মিত করে নিযুক্ত হয়েছিলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তারেক রহমানকে নিয়ে গেলেন কিনা চীন সফরে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও তারেক রহমান সরকার খলিলুর রহমানের সম্পর্কটা একরকমের স্থবির হয়ে পড়লো। এরপরে সেরকম একটা পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের একজন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যেমন বাংলাদেশ সরকারের প্রয়োজন, তেমনি বাংলাদেশ সরকারেরও মার্কিন ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে নিশ্চিতভাবেই প্রয়োজন তাদের সরকারেও। সে কারণেই অত্যন্ত যোগ্য এবং পরীক্ষিত আইরিন খান বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল হয়েছে, সেই খবরটা বাংলাদেশের প্রায় সকল বড় সংবাদ মাধ্যমেই এসেছে। তারা বলছে 5 মাসের মাথায় বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত এসেছে। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের পাশাপাশি নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, দিল্লি ও লন্ডনে হাই কমিশনার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নতুন ব্যক্তিদের নিয়োগ দিতে যাচ্ছে সরকার। দিল্লির হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করে। জেনেভায় থাকা বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোভান, যার 1 বছরও বাকি নেই অবসরে যাওয়ার আগে, তাকে আবার নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে একটা পদ দিয়ে। পররাষ্ট্র সচিব পদে যেমন কয়েক মাসের মাথায় ইউনূস সরকার পরিবর্তন এনেছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা জানতেনও না, এখন সেই যে আসাদ আলম সিয়াম, যিনি তখন ওয়াশিংটন থেকে এসে দায়িত্ব নিয়েছিলেন পররাষ্ট্র সচিব পদে, তিনি এখন দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হতে যাচ্ছেন। আর নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন যিনি সালাউদ্দিন নোমান চৌধুরী, তাকে এনে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেওয়া হচ্ছে। অতি যোগ্য এই আইরিন খানের নিয়োগটাকে নিয়ে, মানে সারা দেশে তাকে পরিচিত করে তুলতে এই নিয়োগটাকে নিয়ে কথা না বলে যে পারাই যাচ্ছে না, তার আরেকটা কারণ দেখেন, নিউ ইয়র্কেই জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের মিশনে উপস্থায়ী প্রতিনিধি হিসেবে বিএনপি যে রাজনৈতিক নিয়োগটা দিচ্ছে, সেখানে কিন্তু তারা সরাসরি তাদের দলীয় নিয়োগ দিয়েছে। বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপোলোকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। টাইমস অফ বাংলাদেশ খবর করছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদল ও কাজের পরিবেশ নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়েছে কূটনীতিকদের মধ্যে। এরকম হঠাৎ হঠাৎ পররাষ্ট্র সচিব বদলে যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ধরনের রাজনৈতিক নিয়োগ কে কোথা থেকে কিভাবে নিয়োগ পাচ্ছেন এগুলো না বোঝায় অস্বস্তি বাড়ছে। আর যে খবরটা টাইমস অফ বাংলাদেশ স্পষ্ট করে বলেছে যে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, তার লন্ডন জীবনের যে সহচরকে তিনি নিয়ে এসে তার পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন হুমায়ুন কবির, সেই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির যাচ্ছে তাই ব্যবহার করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে, এবং নিয়মিতভাবে বিভিন্ন জনকে আটারলি ইনকম্পিটেন্ট বা একেবারে অদক্ষ বলে অভিহিত করছেন। এবং তার ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে তার দুর্ব্যবহারে যেমন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভেতরে হতাশা বাড়ছে, তেমনি তাদের আত্মবিশ্বাসও নষ্ট হচ্ছে। খলিলুর রহমান তো সেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নিযুক্ত হওয়ার আগেই জাতিসংঘের এক সভাতেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে তিনি প্রয়োজনে 1 বছরের জন্য ছুটিতে চলে যাবেন। কে বলতে পারে রদবদল কোথায় গিয়ে ঠেকে, কোথা থেকে কে কলকাঠি নাড়ছে। আর আইরিন খানের মতো ব্যক্তিকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা গেছে প্রতিমন্ত্রী পর্যায়ে, অনেকেই বলছেন হয়তো পররাষ্ট্রমন্ত্রী পদেও বদল ঘটে যেতে পারে। তবে ব্রিটিশ বাংলাদেশি আইরিন খান যে শুধুমাত্র নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যেতেই বাংলাদেশের প্রতিমন্ত্রী হতে রাজি হন নাই, সেটা সম্ভবত একরকম ধরেই নেওয়া যায়। ৭১-এর পুনরাবৃত্তি, আজাদের নামে পরাধীন কাশ্মীরকে বাংলাদেশের মতো স্বাধীনতার ডাক দিতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কয়েকদিন ধরে পাকিস্তানের আজাদ কাশ্মীর
বা আমরা যেটিকে পিওকে হিসেবে জানি, বিশ্ব যেটিকে পিওকে হিসেবে জানে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর, সেই কাশ্মীরে অস্থিরতা চলছে এবং অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে আজাদ কাশ্মীরের জনগণ 9 জুলাই পর্যন্ত পাকিস্তান সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে এই যে সাম্প্রতিক সময়ে যে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, সেই আন্দোলন সংগ্রামে গ্রেপ্তার নেতাদের মুক্তি দিতে হবে, নইলে তারা এমন এক পথ বেছে নেবে যে পথ আমি শুরুতে বলছিলাম বাংলাদেশের মতো স্বাধীনতার ডাক দেবে কিনা। আজাদ কাশ্মীর বা পিওকে সে পথে যাচ্ছে। ইতিমধ্যে আজকের এই আলটিমেটামের শেষ দিনে আলোচনা ব্যর্থ হয়ে গেছে এবং আজাদ কাশ্মীরের জনগণ চূড়ান্ত পরিণতির দিকে ধাবিত হচ্ছে। 1971 সাল পাকিস্তানের জুলুম, অর্থনৈতিক শোষণ আর রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল বাঙালি জাতি। ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ 2026 সালে দাঁড়িয়ে ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের তথাকথিত আজাদ কাশ্মীর, যাকে আমরা বা বিশ্ব চেনে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে হিসেবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে আবারও 48 ঘন্টার এক চরম আলটিমেটাম। আর এই আলটিমেটাম যদি পূরণ না হয় তবে কাশ্মীর উপত্যকায় শুরু হতে যাচ্ছে এক চূড়ান্ত এবং মহাসংগ্রাম। কিন্তু কেন এই ক্ষোভ? কেন আজ পাকিস্তানের বুক চিরে আরেকটি স্বাধীনতার সুর প্রতিধ্বনিত হচ্ছে? কেন সেখানকার মানুষ বলছে আমাদের সম্পদ তোমরা লুটে নিচ্ছ আর আমরা না খেয়ে মরছি? এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আজ আরেকটি 71-এর দিকে ধাবিত হচ্ছে। পরিস্থিতি কতটা উত্তপ্ত তা বোঝার জন্য আমাদের একটু বর্তমানের টাইম লাইনে যেতে হবে। আগামী 27 জুলাই এই অঞ্চলের একটি আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানের তৈরি করা সমস্ত প্রশাসনিক কাঠামোকে কাঁপিয়ে দিয়ে আসরে নেমেছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, সংক্ষেপে যাকে বলা হয় JAC। তারা স্পষ্ট ভাষায় ইসলামাবাদ সরকারকে জানিয়ে দিয়েছে তাদের 38 দফার দাবি যদি আগামী 48 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয় তবে তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদের দিকে এক বিশাল এবং ঐতিহাসিক লং মার্চ বা প্রতিবাদ মিছিল শুরু করবে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলের রাজনৈতিক উত্তেজনা এখন আকাশচুম্বী। বিশ্লেষকরা বলছেন এটি হতে যাচ্ছে এই অঞ্চলের ইতিহাসে অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংঘাত। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই আন্দোলনের মূল কারণ বা তাৎক্ষণিক উস্কানিটা কি? এনডিটিভির রিপোর্ট অনুযায়ী এর পেছনে রয়েছে একটি বড় বিতর্ক, যার নাম রিফিউজি সিট বা শরণার্থী আসন বিতর্ক। আসলে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিধানসভায় এমন 12টি আসন রয়েছে যা পাকিস্তানে স্থায়ীভাবে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত। আওয়ামী অ্যাকশন কমিটির সাফ কথা, এই 12টি আসন অবিলম্বে বিলুপ্ত করতে হবে। প্রখ্যাত সাংবাদিক লব পুরীর একটি পরিসংখ্যান শুনলে আপনারা চমকে উঠবেন। এই 12টি শরণার্থী আসনের অধীনে ভোটার সংখ্যা মাত্র 4,36,000। অথচ কাশ্মীরে সরাসরি নির্বাচিত বাকি 33টি আসনের ভোটার সংখ্যা প্রায় 33 লাখ। তার মানেটা বুঝতে পারছেন? পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা মাত্র 4 লাখ মানুষের ভোটের যে ক্ষমতা তা কাশ্মীরের মাটিতে থাকা 33 লাখ মানুষের ক্ষমতার সমান বা তার চেয়েও বেশি প্রভাব ফেলে। এর মাধ্যমে ইসলামাবাদ খুব সহজেই নিজেদের পছন্দের পুতুল সরকার কাশ্মীরে বসিয়ে দিতে পারে। এই নোংরা রাজনৈতিক মারপ্যাচেরই বিরোধিতা করছে সেখানকার সাধারণ মানুষ। তবে এর মাঝেই গত 7 জুন কাশ্মীরের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই আসনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষিত এবং কোনো নির্বাহী আদেশে এগুলো বাতিল করা যাবে না। এর জন্য প্রয়োজন সংবিধান সংশোধন। আর এই রায় আন্দোলনকারীদের ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, 1971 সালে বাঙালির ক্ষোভের অন্যতম বড় কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য। পূর্ব পাকিস্তানের পাট আর সম্পদ বিক্রি করে পশ্চিম পাকিস্তানের করাচি আর ইসলামাবাদকে সাজানো হতো। আজ কাশ্মীরের গল্পটাও হুবহু এক। আওয়ামী অ্যাকশন কমিটির দাবির দিকে তাকালে আপনি দেখতে পাবেন এক চরম অর্থনৈতিক হাহাকার।
প্রথমত, তারা শুধু এই শরণার্থী আসন বাতিলের দাবি করছে না, তারা চাইছে সেখানকার জলবিদ্যুৎ প্রকল্পগুলোর চুক্তি সম্পূর্ণ নতুন করে করা হোক। কাশ্মীরের ভেতর দিয়ে বয়ে যাওয়া সিন্ধু নদ এবং তার শাখা প্রশাখা পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুর কৃষি জমির প্রায় 70% পানির যোগান দেয়। শুধু তাই নয়, এই কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্পগুলো থেকেই পাকিস্তানের মোট বিদ্যুতের 10 থেকে 15% উৎপাদিত হয়। কিন্তু ট্র্যাজেডিটা দেখুন, নিজের দেশের পানি ও বিদ্যুৎ দিয়ে পুরো পাকিস্তানকে আলোকিত করা হলেও কাশ্মীরের মানুষকে চড়া দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির কারণে তারা আজ আটার মতো নিত্য প্রয়োজনীয় জিনিসেও ভর্তুকি দাবি করছে। সম্পদ কাশ্মীরের, লাভ ইসলামাবাদের, এই নির্মম সত্যটি আজ কাশ্মীরের মানুষকে রাস্তায় নামিয়ে এনেছে। ফিরে যান 1971 সালে। 1971 সালেও তেমনটাই ছিল। পূর্ব পাকিস্তানের সম্পদ দিয়ে সাজানো হতো করাচি কিংবা ইসলামাবাদ। এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি কিন্তু খুব বেশি পুরনো সংগঠন নয়। 2023 সালে মানবাধিকার ও নাগরিক অধিকারের কথা বলে এটি গঠিত হয়, তবে খুব দ্রুত এটি এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 2024 সালের মে মাসে তারা প্রথমবার পুরো অঞ্চলকে স্তব্ধ করে দিয়েছিল। শাটডাউন, ধর্মঘট, চাকা জ্যাম এবং তীব্র বিক্ষোভের মুখে তখন পাকিস্তান সরকার কাঁপতে বাধ্য হয়েছিল। এরপর 2025 সালের সেপ্টেম্বরেও তারা বড় ধরনের আন্দোলন গড়ে তোলে। আর এবার 2026 সালের জুলাই এসে তারা ডাক দিয়েছে তাদের চূড়ান্ত লড়াইয়ের। পাকিস্তান এই অঞ্চলকে বুক ফুলিয়ে বলে আজাদ কাশ্মীর বা স্বাধীন কাশ্মীর, কিন্তু বাস্তবতা কতটা নির্মম এবং জটিল তা পাকিস্তানের সংবিধানের দিকে তাকালেই বোঝা যায়। পাকিস্তানের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ, যেখানে পাকিস্তানের প্রদেশগুলোর তালিকা রয়েছে, সেখানে কিন্তু এই কাশ্মীরের কোনো উল্লেখ নেই। অর্থাৎ টেকনিক্যালি এটি পাকিস্তানের অংশই নয়, যার কারণে পাকিস্তানের জাতীয় সংসদে এই অঞ্চলের কোনো প্রতিনিধি বা আসন নেই। কাগজে কলমে বলা হয় তাদের নিজস্ব রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, সুপ্রিম কোর্ট আছে এবং নির্বাচিত আইনসভাও আছে, কিন্তু আসলে রিমোট কন্ট্রোলটি কার হাতে জানেন? আসল ক্ষমতা রয়ে গেছে ইসলামাবাদের হাতে থাকা কাশ্মীর কাউন্সিলের কাছে, যার প্রধান স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই কাশ্মীরের সংবিধানে স্পষ্ট বলা আছে, কোন ব্যক্তি বা রাজনৈতিক দল যদি কাশ্মীরের পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তি বা অ্যাক্সেসের বিরোধিতা করে, তবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে না। এমনকি নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করতে হয় যে তারা পাকিস্তানের অন্তর্ভুক্তিকে সমর্থন করে। একেই কি আপনারা স্বাধীনতা বলবেন? এবার কাশ্মীরের ভেতরের কিছু বাস্তব চিত্র দেখা যাক। এই অঞ্চলটি বনভূমি, মূল্যবান খনিজ পদার্থ যেমন গ্রাফাইট, মার্বেল এবং দামি রত্ন পাথরে সমৃদ্ধ, কিন্তু এর বিনিময়ে সাধারণ মানুষ কি পাচ্ছে? এখানকার সাধারণ মানুষ সংখ্যাটি কেমন সেটিও জানা দরকার। কাশ্মীরের জনসংখ্যা 43 থেকে 45 লাখের মধ্যে এবং এর আয়তন 13,000 বর্গ কিলোমিটারের মতো এবং পুরো এলাকাটি 10টি জেলায় বিভক্ত। এটি বলতে পারেন যে বাংলাদেশের কোন একটা জেলার জনসংখ্যা যতটুকু ততটুকু, কিন্তু এর আয়তনটা বাংলাদেশের কয়েকটি জেলার সমান হবে, কারণ এখানে পাহাড়ি অঞ্চল আছে, দুর্গম অঞ্চল আছে। 2025 সালে বিখ্যাত নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণার ডেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। এই অঞ্চলের প্রায় 66% মানুষ কৃষি ও গবাদি পশুর উপর নির্ভরশীল, কিন্তু আশ্চর্যজনকভাবে 57.1% মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানকার প্রায় 29% মানুষ অপুষ্টির শিকার, যা পাকিস্তানের জাতীয় গড় 19.9%-এর চেয়েও অনেক বেশি। পার্বত্য অঞ্চলে এই খাদ্য নিরাপত্তাহীনতার হার 90% পর্যন্ত পৌঁছে গেছে। এখানেই শেষ নয়, পাকিস্তানের নিজস্ব ভলান্টারি ন্যাশনাল রিভিউ রিপোর্ট অনুযায়ী এই অঞ্চলে 5 বছরের কম বেশি 39% শিশুই পুষ্টির অভাবে খর্বকায় বা স্টান্টেড হয়ে জন্মাচ্ছে, আর প্রতি 1 লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে 104 জন মা মারা যাচ্ছেন। যে অঞ্চলটি পুরো পাকিস্তানকে বাঁচিয়ে রাখছে, সেই অঞ্চলের মা ও শিশুরা আজ ধুকে ধুকে মরছে।
এই তীব্র শোষণের বিরুদ্ধে যখনই আওয়াজ তোলা হয়েছে তখনই নেমে এসেছে পাকিস্তানি বুটের বর্বরতা। রাজনৈতিক কর্মী আমজাদ মির্জা অভিযোগ করেছেন যে সাম্প্রতিক দমন পীড়নে সমগ্র অঞ্চল জুড়ে গণগ্রেপ্তার চালানো হয়েছে। প্রায় 600-র বেশি অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং 100-রও বেশি আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে সমগ্র অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন ফর অ্যাসাইলামের 2026 সালের মে মাসের একটি রিপোর্টে বলা হয়েছে নভেম্বর 2024 থেকে এপ্রিল 2026-এর মধ্যে এই অঞ্চলে 39টি বড় ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে সশস্ত্র সংঘর্ষ এবং বোমা বিস্ফোরণ অন্যতম। এতে প্রায় 56 জন প্রাণ হারিয়েছেন। সমগ্র পাকিস্তানের পরিস্থিতিও আজ সংকটাপন্ন। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মতে 2023 সালের পর থেকে টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তানের পুনরুত্থানের ফলে গত বছর তারা 1045টি জঙ্গি হামলার মুখোমুখি হয়েছে, যাতে প্রাণ হারিয়েছে 1139 জন, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এই পুরো পরিস্থিতিতে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং ঐতিহাসিক নথির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 1947 সালে দেশভাগের পর জম্মু ও কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং 26 অক্টোবর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা অন্তর্ভুক্তির দলিলের মাধ্যমে আইনিভাবে সমগ্র জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। এটি ছিল ঠিক সেই একই আইনি প্রক্রিয়া যা ভারতের বাকি 560টিরও বেশি দেশীয় রাজ্য অনুসরণ করেছিল। কিন্তু পাকিস্তান তখন উপজাতীয় হানাদার এবং পরবর্তীতে তাদের নিয়মিত সেনাবাহিনী পাঠিয়ে কাশ্মীরের একটি বড় অংশ অবৈধভাবে দখল করে নেয়। এরপর 1994 সালের 22 ফেব্রুয়ারি ভারতের সংসদের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়, যেখানে স্পষ্ট বলা হয়েছে সমগ্র জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানকে অবশ্যই তার অবৈধ দখলে থাকা সমস্ত অঞ্চল খালি করতে হবে। প্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী আছে যখনই কোনো অঞ্চলের মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, যখন তাদের মুখের ভাষা এবং পেটের ভাত কেড়ে নেওয়া হয়, তখন কোনো বন্দুকের নল বা সামরিক শক্তি সেই ক্ষোভকে চেপে রাখতে পারে না। 1971 সালে বাঙালিরা তা প্রমাণ করেছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষও যেন সেই একই পথ বেছে নিতে চলেছে। 48 ঘন্টার এই আলটিমেটাম কি পাকিস্তানকে আরেকটি ভাঙনের দিকে নিয়ে যাবে? ইসলামাবাদ কি পারবে কাশ্মীরের মানুষের এই ক্ষোভকে শান্ত করতে, নাকি ক্ষমতার জোরে দমন করতে গিয়ে আরেকটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেবে? কাশ্মীরের এই আন্দোলন কি বাংলাদেশের 1971 সালের স্বাধীনতার আন্দোলনের মতোই সফল হবে? এখন সেটাই দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব সামনে ভবিষ্যতে আরো কি ঘটতে যাচ্ছে এই পিওকেতে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।